শুরু হলো আমাদের এক্সট্রিম লাদাখ ট্যুরের পঞ্চম পর্ব। চতুর্থ পর্বের শেষে আমরা এসে পৌঁছেছিলাম লে শহরে। চতুর্থ পর্বে আমরা দেখেছিলাম ফটুলালো গ্রাম থেকে লে শহরের দিকে যাত্রা এবং তার মাঝে অবস্থিত নানান দর্শনীয় জায়গাগুলি। দুপুরে হোটেলে মালপত্র রেখে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি লে শহরের প্রথম দ্রষ্টব্য শান্তিস্তূপা দেখতে। আমরা শান্তিস্তূপা পৌঁছে গেছি। এটি লে শহরের অদূরে একটি ছোট টিলার উপরে অবস্থিত, উচ্চতা 11,500 ফিট। এখান থেকে সমস্ত লে শহরের একটি সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। বিকেল 6টা পর্যন্ত এখানে টিকিট কেটে ঢুকতে পারা যায়। 1983 সালে লাদাখের হেডলামা কুশক বাকুলা এবং এক জাপানি ভিক্ষু গোয়েমো নাকামুরার তত্ত্বাবধানে এই শান্তিস্তূপার নির্মাণ কাজ শুরু হয়। এটি শুরু করা হয়েছিল তিব্বতে বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তির উপলক্ষে। 1990 সালে এটি সম্পূর্ণতা লাভ করে। এবারে আমরা এসেছি লে প্রাসাদ দেখতে। 1600 খ্রিস্টাব্দে এটি তৈরি করেন সিঙ্গে নামগিয়াল। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ডোগরা রাজাদের দ্বারা আক্রান্ত হওয়ার আগে এই প্রাসাদেই নামগিয়াল ডায়নাস্টি বসবাস করতেন। পরবর্তীকালে প্রাসাদটিকে নতুন করে রিনোভেট করা হয়েছে। এখন এটি একটি মিউজিয়াম। এর ভেতরে নানান রকমের আর্টের জিনিসপত্র এবং নানান ছবির প্রদর্শনী করা রয়েছে। সন্ধ্যাবেলায় লে শহরের মল। এখানে প্রচুর লাদাখি অ্যান্টিক জিনিসের দোকানপত্র রয়েছে। এখানেই একটি দোকানে লাদাখি অ্যান্টিক জিনিসপত্র দেখতে আমরা ঢুকে পড়লাম। They call it Gau. Gau means amulet box. Especially when they are traveling with their sheep, goats, yaks, and families. One of their family member, he just hold it, on the right side or left side, just to avoid the evil away, like wildlife. उधर तो बम शम ऐसा मिसाइल नहीं होता है पहाड़ में. Especially there's a threat of landslide. Yes. Wildlife, वो चीता आता है ना, जिसको हम Snow leopard. And those jackals, other things, epidemics, different diseases, they believe it will keep away because it is blessed by the Lamaji inside, some blessings are inside. Yes. This symbol protect them. This is for the protection. Can you tell each? This is endless. Suppose these are the two fishes, this is also a very nice meaning of it. You have to touch the Google, the 8 auspicious symbols of Buddhists. Then you will know the meaning full there, you understand?
इसमें कोंच भी आता है. I think there is conch also somewhere. शंख ही शंख. होगा कोई. ये है मेरे ख्याल में कोंच. कोंच शंख है. Suppose if you are collecting a nice old things, keep in your house. Just for decoration purpose. Collector's piece. গুড মর্নিং ফ্রম লে। লে শহরে প্রচুর ছোট বড় হোটেল রয়েছে। আমরা রয়েছি ম্যালের ঠিক পেছন দিকেই অবস্থিত হোটেল রয়্যাল প্লাজা। লে প্যালেস। গতকাল আমরা এখানে গিয়েছিলাম। আমরা যেখানে আছি তার পাশেই লে প্যালেস, আমাদের হোটেল। এর রুম রেন্ট পার নাইট 1,500 টাকা অনলি। আমাদের গাড়ি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হোটেলে সুন্দর বসার লন, এখানে দুপুরবেলায় সুন্দর রোদ আসে। হোটেল রয়্যাল প্লাজা, বারান্দাতেও বসার জায়গা আছে। আমরা এখানেই ছিলাম। ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখানকার সব হোটেলে একই রকম সিস্টেম, রুম রেন্ট এবং খাওয়ার খরচ আলাদা আলাদা। শুধু রুম রেন্ট নিয়ে খাওয়া দাওয়া বাইরেও করে আসা যায়। সেক্ষেত্রে হোটেলে থাকার খরচটাই অনলি দিতে হয়। ফার্স্ট ফ্লোরে ছিলাম। এটা ডাইনিং হল। এখন সকালবেলায় যদিও আমরা এখানে ব্রেকফাস্ট করবো না, দু রকম অপশান আছে, একটা উইথ ব্রেকফাস্ট, একটা উইদাউট ব্রেকফাস্ট। এখানে একটা ম্যাপও দেওয়া আছে। লে শহরে হোটেল রয়্যাল প্লাজার ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা দিয়ে অবশ্য বিশেষ কিছু ভিউ নেই, কিন্তু এখান থেকে ম্যাল রোড হেঁটে মাত্র 2 মিনিট। ভোরবেলা গাড়িতে জিনিসপত্র প্যাক করে হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকের আমাদের প্রথম গন্তব্য হেমিশ মনেস্ট্রি। আমরা অলরেডি 2 দিন লেট রান করছি, সেই জন্য লে শহর দেখে আজকেই আমাদের হুন্ডারের দিকে চলে যেতে হবে খারদুংলা গিরিবর্ত পেরিয়ে। আজকের ট্যুর প্ল্যানটা একটু বুঝিয়ে দিই। লে শহর থেকে হেমিশ মনেস্ট্রির দূরত্ব 50 কিলোমিটার। এইখানে হেমিশ মনেস্ট্রি। এরপরে আমরা দেখতে যাব থিকসে মনেস্ট্রি। থিকসে দেখে আমরা যাব সিন্ধু দর্শন, সিন্ধু নদীর তীরে। সেখান থেকে আবার ফিরে আসব লে শহরে। লে শহর থেকে আমরা খারদুংলা গিরিবর্ত অতিক্রম করে চলে যাব হুন্ডারের দিকে। হেমিশ মনেস্ট্রি 1621 খ্রিস্টাব্দে রাজা সিঙ্গে নামগিয়াল দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত। নিকোলাস নটোভিচ নামে একজন রাশিয়ান অ্যাডভেঞ্চার প্রেমী 1800 শতকের শেষ দিকে ভারতবর্ষের লাদাখে আসেন। তিনি হেমিশ মনেস্ট্রিতেও এসেছিলেন। এখানে তিনি অসুস্থ হয়ে পড়ায় এখানে 1 মাস তিনি অবস্থান করেছিলেন। সেই অবস্থানকালে তিনি এখানে একটি প্রাচীন তিব্বতী পুঁথির দেখা পান। নটোভিচ বলেন সেই পুঁথিতে তিনি এখানে যীশুখ্রিস্টের সময় অতিবাহিত করার বেশ কিছু প্রমাণ পান। পরবর্তীকালে স্বামী অভেদানন্দ এই বইয়ের কথা জানতে পারেন। নটোভিচ তার বইটি প্রকাশ করেন 1894 সালে, যার নাম ছিল লা ভি ইনকনুই দ্য জেসাস ক্রাইস্ট, অর্থাৎ দ্য আননোন লাইফ অফ জেসাস ক্রাইস্ট। বহু বিখ্যাত ইতিহাস বই নটোভিচের এই মতবাদের বিরোধিতা করেন। তারা বলেন এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। কিন্তু স্বামী অভেদানন্দ 1921 সালে
এই বইটির জন্য যখন লাদাখে আসেন এবং হেমিশ মনস্ট্রিতে আসেন, তখন তিনিও এখানকার লামাদের কাছ থেকে এইটির সপক্ষে বেশ কিছু প্রমাণ পান। আরও একটি বই আছে, সেইটির সঙ্গে নটোভিচের বইটিও একসঙ্গে যুক্ত করা আছে, যেখানে যিশুর জীবনের 14 থেকে 29 বছর সময়কালের ওপরে আলোকপাত করা হয়েছে। তিনি হেমিশ মনস্ট্রিতে বেশ কিছুকাল কাটিয়েছিলেন, এটি দাবি করা হয়। এই যে সিন্ধুর তীরবর্তী স্থান, এর নাম ছিল রণবীরপুর। এখন ম্যাপে এই নামটি খুঁজে না পেলেও সুইডিশ অভিযাত্রী সেন হেডিনের সময় নামটি ছিল। দূরে পাহাড়ের ওপরে স্তাকনা মনেস্ট্রি দেখা যাচ্ছে। স্তাকনা কথার অর্থ বাঘের নাক। এখান থেকে সিন্ধু উপত্যকার দৃশ্য অবর্ণনীয়। 1906 সালের 15ই আগস্ট সেন হেডিন এখান থেকেই সিন্ধু নদকে বিদায় জানিয়ে শাক্তি গ্রাম হয়ে চাংলা পাস অতিক্রম করে তিব্বতের দিকে যাত্রা শুরু করেছিলেন। বিদায়বেলায় তিনি বলেছিলেন, ফেয়ারওয়েল দো প্রাউড স্ট্রিম, রিচ ইন হিস্টোরিক্যাল মেমোরিজ, দো ইট কস্ট মাই লাইফ, আই উইল ফাইন্ড সামডে দ্য সোর্স ওভার ইয়ন্ডার ইন দ্য ফরবিডেন ল্যান্ড। হেমিশ গুম্ফার অবস্থান পাহাড়ের ওপরে নয়, পাহাড়ের কোলে। তাই আমরা হেমিশের কাছাকাছি এসে পড়লেও একে এখান থেকে দেখা যাচ্ছে না। 3 দিক পর্বত বেষ্টিত এই হেমিশই হল তিব্বতের মন্ত্রগুরু। আমরা এখন ঐতিহাসিক হেমিশ মনেস্ট্রির সামনে। এখন সকাল 8টাও বাজেনি, তাই টিকিট কাউন্টারও বন্ধ। এই সিঁড়ি ভেঙে আমরা মনেস্ট্রিতে প্রবেশ করলাম। এই মনেস্ট্রিটি দ্রুকপা সম্প্রদায়ের। বহুকাল আগে এর প্রতিষ্ঠা করা হয়। 1672 সালে রাজা সেঙ্গে নামগিয়াল পুনর্নির্মাণ করান। রাশিয়ান অভিযাত্রী নিকোলাস নটোভিচ 1887 সাল নাগাদ এখানে আসার চেষ্টা করেন। হেমিশের অদূরে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এই গুম্ফায় তিনি আশ্রয় ও চিকিৎসা লাভ করেন। এখানে অবস্থানকালে তিনি যীশুখ্রিস্টের ভারত ভ্রমণ সংক্রান্ত তিব্বতী পুঁথির কথা জানতে পারেন। নটোভিচ পালি ভাষায় লিখিত মূল পুঁথিটি দেখেননি। তিব্বতী পুঁথিটি থেকে তিনি রাশিয়ান ভাষায় অনুবাদ গ্রন্থ লিখে সঙ্গে নিয়ে যান। সেটির ফরাসি অনুবাদ 1894-তে প্রকাশ পায়। ক্রিস্টোফার লোরেঞ্জার সেটির ইংরেজিতে অনুবাদ করেন। স্বামী অভেদানন্দ 1921 সালে হেমিশে এসে পালি থেকে তিব্বতী ভাষায় অনুদিত পুঁথিটি হাতে পান। তিনি এটির বেশ কিছুটা অনুবাদ করেন, যেটির সারাংশ হল 13-14 বছর বয়সে ঈশা জেরুজালেম ত্যাগ করে একদল সওদাগরের সঙ্গী হয়ে সিন্ধু দেশের দিকে যাত্রা করেন। 14 বছর বয়সে তিনি ভারতে প্রবেশ করেন। তিনি জগন্নাথ ধামে অর্থাৎ পুরীতে এসে ব্রাহ্মণগণের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বিদ্যালাভ করেন। তারপর তিনি 6 বছর ধরে রাজগীর, কাশী প্রভৃতি জায়গা ঘুরে কপিলাবস্তুর দিকে যাত্রা শুরু করেন। সেখান থেকে তিনি নেপাল এবং হিমালয় ভ্রমণ করেন ও পারস্য দেশে উপনীত হন। এইভাবে 29 বছর বয়সে তিনি পুনরায় জেরুজালেম প্রত্যাবর্তন করে অত্যাচার পীড়িত স্বজনদের মাঝে নিজের বাণী প্রচার করতে শুরু করেন। যিশু দ্বিতীয়বারও ভারতবর্ষে এসেছিলেন। ক্রুশবিদ্ধ হয়ে তিনি মারা যাননি। সেই গল্প বলার আগে 2011 সালে আমি যখন প্রথমবার লাদাখে এসেছিলাম, তখন হেমিশ গুম্ফা কেমন দেখতে ছিল সেটিও এখানে একটু দেখিয়ে নিই। কাশ্মীরের প্রথম ঐতিহাসিক মোল্লা নাদিরি তার তারিখ ই কাশ্মীরি গ্রন্থে লিখেছেন যে কাশ্মীর রাজ গোপাদত্তের রাজত্বকালে
যেটা ছিল 49 থেকে 109 খ্রিস্টাব্দ, সেই সময় হজরত ইহুজা আসফ পবিত্র ভূমি প্যালেস্টাইন থেকে পবিত্র উপত্যকা কাশ্মীরে আসেন। মোল্লা নাদিরি দাবি করেছেন যে এই ইহুজা আসফই হচ্ছেন হজরত ঈসা বা যীশুখ্রিস্ট। সেই সময় কাউকে সরাসরি মেরে ফেলার জন্য ক্রুশবিদ্ধ করা হতো না। ক্রুশবিদ্ধ করার প্রধান উদ্দেশ্য ছিল মানুষটাকে নরক যন্ত্রণা দেওয়ার। কাউকে যদি ক্রুশ থেকে নামিয়ে চিকিৎসা করা যায়, খেতে দেওয়া হয়, তাহলে সে বেঁচে যেতেও পারত। যিশুর ক্ষেত্রে তাই হয়েছিল। যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় শুক্রবার দুপুরে। শনিবার ইহুদিদের পবিত্র ছুটির দিন ছিল সাবাত ডে, তাই সন্ধ্যের আগেই তাকে নামিয়ে দিতে হয়, অর্থাৎ যিশু ঘণ্টা তিনেকের বেশি ক্রুশবিদ্ধ অবস্থায় ছিলেন না। তখন যিশুর বন্ধুরা যিশুকে নিয়ে জোসেফ এরিম্যাথিয়ার বাড়িতে এলো। জোসেফ শুধু যিশুর বন্ধু ছিল না, তিনি যিশুর শিষ্যও ছিলেন। তিনি তখন অন্যান্য বন্ধুদের নিয়ে রোমান গভর্নর পন্টিয়াসের সঙ্গে দেখা করলেন যিশুকে তার বাড়িতেই কবর দেওয়ার অনুরোধ নিয়ে। পন্টিয়াস সেই আবেদন মঞ্জুর করলে তখন জোসেফের বাড়িতে একটি বিরাট কবর খোঁড়া হলো 3 দিন ধরে। সেই 3 দিন বন্ধ ঘরে যিশুর চিকিৎসা চলল। তারপর সকলের সামনে সেই কবরে যিশুকে রেখে কবরের মুখ বন্ধ করে দেওয়া হলো। পরে প্যালেস্টাইনে যিশুর সমাধি খালি পাওয়া গেল। কর্তৃপক্ষ কবর দেখে জোসেফকে বন্দি করে। যিশু আবার সেখান থেকে পালিয়ে মধ্য এশিয়ার বাণিজ্য পথ ধরে আবার ভারতবর্ষে এলেন এবং কাশ্মীরে মহারাজ গোপাদত্তের রাজত্বে উপস্থিত হলেন। সেখানে তিনি জীবনের বাকি সময়টা কাটিয়ে 102 বছর বয়সে কাশ্মীরেই দেহত্যাগ করেন। শ্রীনগরের রোজাবল মসজিদ যীশু খ্রিস্টেরই সমাধি। আমরা এখন এসেছি থিকসে মনাস্ট্রি। থিকসে মনেস্ট্রি লে শহর থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। মনাস্ট্রি এন্ট্রি পয়েন্ট। তিব্বতী বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলি মূলত 4 ভাগে বিভক্ত: নিয়াংমা, কাইগু, শাক্য এবং গেলুগ। থিকসে মনেস্ট্রি গেলুগ সম্প্রদায়ভুক্ত। প্রায় 550 বছর আগে এটি প্রতিষ্ঠা করেন পাল্লান সেরাব। এখানে বর্তমানে 100-রও বেশি লামা বসবাস করেন। এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে মনেস্ট্রির বারান্দায় উঠে আসি। থিকসে মনেস্ট্রি কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এই বারান্দাটির 2 পাশে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরগুলি দর্শন করতে হয়। কাঠের পিলার দেওয়া মন্দিরের বারান্দা, এখান থেকে সিন্ধু উপত্যকার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। মূল মন্দিরের সঙ্গে আরও 2টি মন্দির রয়েছে। এগুলোকে বলে গনখাং বা ক্ষেত্রপালের মন্দির।
শিবক্ষেত্রে যেমন ভৈরব মন্দির, এটি তেমনি। এখানে একটিতে বজ্র ভৈরবের মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছেন ধর্মরাজ ও মহাকাল। এই ঘরে নানান লাদাখি দেবদেবীর মূর্তি রয়েছে। এটি একটি সংগ্রহশালার মতো, বেশিরভাগই ব্রোঞ্জ নির্মিত। মূর্তিগুলি অপূর্ব। লামা সংখ্যাপা, ইনি গেলুগ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। অনেক পুঁথি রচনা করেন। তার মধ্যে অতীশ দীপঙ্করের লেখা বোধি পাদ প্রদীপ গ্রন্থকে ভিত্তি করে লেখা লামরিন চেনমো সর্বাপেক্ষা বিখ্যাত। লাদাখি প্রথা অনুযায়ী লামাদের উদ্দেশ্যে নানান রকম খাবার দাবার উৎসর্গ করা হয়। তার মধ্যে বিস্কুট, পানীয় জল, ফ্রুট জুস এবং কোকও রয়েছে। সিঁড়ি ভেঙে আমরা মন্দিরের ওপরে প্রথম যে উন্মুক্ত স্থান সেখানে উঠে এসেছি। এর ওপরে আরেকটি তল আছে, সেটির ছাদ থেকেও সিন্ধু উপত্যকার খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। পুরানো লাইব্রেরি সংলগ্ন মৈত্রেয় মন্দির। এখানে প্রচুর কাপড়ে জড়ানো প্রাচীন তিব্বতী পুঁথি রয়েছে। সঙ্গে মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি অপূর্ব সুন্দর। পাশে এক একটি কাঠের খোপে এক একজন লামা বসে রয়েছেন। তারা হাত তুলে সবাইকে আশীর্বাদ জানাচ্ছেন। এবারে আমরা এসেছি নতুন মন্দির অর্থাৎ দুখাং কোরপো দেখতে। এর ভেতরে বিশাল বড় দ্বিতল সমান একটি মৈত্রেয় বুদ্ধের মূর্তি রয়েছে। বুদ্ধ এখানে পদ্মাসনে উপবিষ্ট, মুখটি হাসি মাখা। এর মাথায় উজ্জ্বল রঙের মুকুট, কপালে প্রবালের টিপ, বুকের ওপরে একটি মূল্যবান পাথর খোদিত রয়েছে। ঠিক সে মনেশ্রী দেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাদাখ ভ্রমণের পঞ্চম পর্বেরও সমাপ্তি ঘটল। এরপরে সিন্ধু দর্শন সেরে আমরা যাত্রা করব খারদুংলা গিরিবর্তের উদ্দেশ্যে। Manipat mein
पानीपत में हूँ, ओ पानीपत में हूँ, ओ पानीपत में हूँ, ओ पानीपत में हूँ, ओ पानीपत में